ইভেন আর একটা মজার ব্যাপার, আমরা যে মৃত্যুর পরে যে আমরা এই পৃথিবীতেই জন্মাবো তা কিন্তু নয়, আমরা কিন্তু অন্য ইউনিভার্সে জন্মাতে করেছি। তার পায়ে দীর্ঘদিনের ব্যথা কমে না কমে না কমে না, তো যখন তাকে পাস্ট লাইফ করলাম সে দেখতে পেলো সে এক জন্মে কয়েদি ছিল এবং তার পায়ে শিকল পরানো ছিল। ওই যে পেনটা দীর্ঘদিনের, ওটা এই লাইফে ক্যারি, বহু বডিজ যেগুলো রাখা ওখানে পাথরের মতো হয়ে গেছে, ওই বডির যে স্পিরিটরা ও বেরিয়ে বিভিন্ন জন্মকে কমপ্লিট করছে, বিভিন্ন জন্মে গিয়ে বিভিন্ন কাজ করে আবার ওই বডিতেই ফিরে আসবে। তো ওদেরকে তোমার একদম যত্ন করে রাখা। লিওনার্দো দা ভিঞ্চি তার অনেক ক্ষেত্রে অনেক কিছুতে, বা তোমার পেইন্টিংসে তুমি যদি কিছু হিস্টোরিক্যাল পেইন্টিংস দেখো তাতে কিন্তু এলিয়েন কনসেপ্ট আছে। দেখেছে এরকম চৈতন্যদেবের সময় গেল, জেসাস ক্রাইস্টের সময়, ওদের চোখের সামনে দিয়ে সব সময়গুলো পার হয়। ইভেন চীনের কিন্তু ভারতে আক্রমণ করার কিন্তু এটা একটা মূল উদ্দেশ্য, যে সাংরিলাকে ওরা খুঁজেই পাচ্ছে না। ওরা এখনো ওখানে তোমার প্রাইভেট হেলিকপ্টার নিয়ে টহল দেয় যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, কিন্তু ওখানে ওরা যেতে কোনোদিনই পারে। ওই ডিমেনশনে যদি তুমি ঢোকো, ওখানে তোমার যখন এজ 450 বছর হবে, কিন্তু তোমার দেখতে হবে 35 বছর, তোমার উপরে সেই কালের ছাপটা পড়বে না। বারমুডা ট্রায়াঙ্গেল গিয়ে ওখানে সব হারিয়ে যায় কেন? ওটা অন্য ডিমেনশনে চলে। ফোর্থ ডাইমেনশনে হিউজ জিনিস আছে। এই সায়েন্স ফেল সেখানে, তারপর থেকে কি ভগবান। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেল দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন, রূপম গুপ্ত। আজকে আমরা জানবো রূপমের কাছ থেকে যে সাংরিলা যে ভিলেজটা ছিল সেটা আমাদের ইন্ডিয়াতে আছে না চায়নাতে আছে, এবং কেউ খুঁজে পাচ্ছে না কেন। সেকেন্ড, কাকভূষণটি কি, যে নিজে নাকি 16 বার বা 12 বার নাকি মহাভারত এবং রামায়ণ দেখেছে। থার্ড হচ্ছে ফোর্থ ডাইমেনশনে নাকি ভূত থাকে, বিশ্বাস হচ্ছে আপনাদের? আর একটা কথা বলি, আফটার ডেথ কি হতে পারে আজকে রূপম আমাদের জানাবে। সো বেশি অবাক না হয়ে ডাইরেক্ট তার কাছে চলে যাব। রূপম কেমন আছো? ভীষণ ভালো, তোমরা কেমন আছো? এই চলছে, তোমাদের আশীর্বাদ। তোমাদের মানে আশীর্বাদ বলবো না, তুমি আমাদের কত সিনিয়র, আমাদের তাও তোমাকে রূপম বলে তুমি কিছু মনে করো না? না একদমই না, আমি তো বলেছি রূপম বলতে। এটাও ঠিক। আর আমাদের আগে একটা পডকাস্ট হয়েছে একদম, এবং সেই পডকাস্টে রেসপন্সে আমার খুব ভালো রেসপন্স এসেছে। হ্যাঁ আমি দেখেছি। তোমার কাজের ক্ষেত্রেও তোমার একদম ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। একটু বলো না কি কি। হ্যাঁ শুনতে চাই, কেন বলতে নিচে ভালো লাগে, ভালো লাগে। খুবই ভালো হয়েছে এবং আমার প্রচুর ক্লায়েন্টস এখান থেকে ফোনও এসেছে এবং এই পডকাস্ট মানে প্রায় দেখে বলছে যে আমি কেকে পডকাস্ট দেখেছি, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাই, কিভাবে যোগাযোগ করবো, এগুলো তো আছে, ভালো লাগে। কি লাগলো না কেকে পডকাস্ট যখনই আসে না একটা বুক ফুলে এমনি তো ফুলে আছে সেটা। আজকে যে বিষয়টা কথা হবে একটু অন্য টাইপের, একদম একদম। মানে এটা আমি আমরা অনেকগুলো কমেন্টসে পড়ছিলাম এবং অনেক আগের কমেন্টসে পড়েছিলাম যে ডাইমেনশন নিয়ে কিছু, ইভেন আমাদের এই পডকাস্টেও অনেকে লিখেছে যে ডিমেনশন নিয়ে আরো কিছু জানতে চাই। এবার ডিমেনশন তো আমরা ক্রিয়েট করেছি কি, মানুষেরা ক্রিয়েট করেছে কি নাকি? না, মানুষেরা এটা অলরেডি ক্রিয়েটেড এটা বাই নেচার। হ্যাঁ বাই নেচারই, একদমই। দেখো একটা জিনিস ছিল সেটা থেকে ছড়িয়েছে অনেক, এবং আমাদের এই ইউনিভার্স কিন্তু প্রত্যেক দিনই বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে। মানে আয়তনে নাকি বুদ্ধিতে? আয়তনে বাড়ছে, মানে ওটা ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে আস্তে, মানে অলওয়েজ ওটা মানে স্প্রেড করছে এই মানে কি বলবো ইউনিভার্স। এবং এই ইউনিভার্সে তোমার 11টা ডিমেনশন আছে, 11 ডিমেনশন আছে, এবং খুব মজার অনেক অনেক মানে জিনিস আছে যেগুলো হয়তো আমরা কেউ জানি না, কিন্তু সেগুলো কিন্তু আছে আমাদের এই পৃথিবীতেই। মানুষ সেগুলো ভিজিট করেছে বলেই তুমি তো আজকে মানুষ ভিজিট করেছে, মানুষ মানে সাধক বলবো আমি, তারা সেই লেভেলে যখন পৌঁছেছে তারা সেরকম জায়গাতে ভিজিট করতে পারে। এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে ঢুকতে চাই আমরা, মানে কি ব্যাপারটা ডিমেনশনটা অ্যাকচুয়ালি কি হয়, মানে ডিমেনশন হচ্ছে একটা অন্য লেয়ার। আমরা আছি থার্ড ডিমেনশনে, 0 থেকে ডিমেনশন স্টার্ট, 0 to 11, ঠিক আছে? 0 আছে, 1 আছে, প্রত্যেকটা ডিমেনশনে আলাদা আলাদা নেচার, এবং প্রত্যেকটা ডিমেনশনের যারা থাকে তাদের ক্ষমতাও আলাদা আলাদা। আমরা যে ডিমেনশনে আছি সেটাতে আমরা চারদিকে মুভ করতে পারছি, উপর নিচে যেতে পারছি, 3D বা থার্ড ডাইমেনশন। 2তে যে ডাইমেনশন আছে সেটাতে কিন্তু মানে যারা থাকে তারা সামনে পিছনে
ব্যাক ফ্রন্ট সাইডওয়েজে ঘুরতে পারে, তারা কিন্তু আমরা উপর এক নিচে থেকে যেতে শুরু পারে করা না। যায় না, এটা হ্যাঁ, এক থেকে বা জিরো থেকে, মানে জিরো ডিমেনশন যেটাকে বলে, তার মধ্যে যারা থাকে তাদেরকে দেখা যায় না, অনুভব করা যায় বাট দেখা যায় না। এবং তারা যদি তারা যখন আছে বা তারা যখন থাকেও, আমাদের যেই যে আনন্দ বা হ্যাপিনেস ওই ডিমেনশন থেকে আসে, ওই যে আমাদের দুঃখ কষ্ট সেই ডিমেনশন থেকে আসে। ফার্স্ট এটা জিরো ডিমেনশন। ফার্স্ট যে ডিমেনশন, 1 নম্বর যে ডাইমেনশন বা মাত্রা বলতে পারো, ডিমেনশনের বাংলা হচ্ছে মাত্রা বা আয়াম। তো 1 নম্বরে যারা থাকে তারা চলাফেরা করতে পারে সামনে পিছনে। ধরো আমাদের বডিতে যে রক্তটা প্রবাহিত হচ্ছে, উপরে যাচ্ছে বা নিচে নামছে, হোয়াট এভার, এটা হচ্ছে মেডিকেলের ভাষায় ফার্স্ট ডিমেনশন। বৃষ্টি পড়ছে, উপর থেকে নিচে আসছে, ফার্স্ট ডিমেনশন। সেকেন্ড ডিমেনশনে, মানে সেকেন্ড ডাইমেনশনে সামনে পিছনে সাইডওয়েজ এরা মুভ করতে পারছে, উপর আর নিচে, মানে কোনো উচ্চতা নেই গভীরতা নেই। এই জন্য যখন আমরা কোনো মুভি দেখছি বা মোবাইল স্ক্রল করছি, আমরা কিন্তু 2D এফেক্টকে আমরা বাট সেকেন্ড ডিমেনশনে গিয়ে আমরা সেই জিনিসটাকে দেখছি, কারণ সেই জিনিসটা বা ক্যালকুলেটরে যখন ক্যালকুলেট করছি, এটা তোমার উপর নিচে সাইডওয়েজে মুভ করছে। মোবাইলও দেখছি উপর নিচে সাইডওয়েজে মুভ করছে, মুভি দেখছি উপর নিচে সাইডওয়েজে মুভ করছে। 3D তখনই দেখতে পাই যখন আমরা 3D গ্লাস লাগাই, তখন কিন্তু ওর উচ্চতা গভীরতা আমরা বুঝতে পারি, রাইট? ওটা হচ্ছে 3D। আমরা আছি থার্ড ডাইমেনশনে। ফোর্থ ডাইমেনশনে হিউজ জিনিস আছে। ফোর্থ ডাইমেনশনে আছে তোমার, যারা ফোর্থ ডিমেনশনে থাকে তারা সেকেন্ড থার্ড ফার্স্ট সব জায়গাতে ভিজিট করতে পারে, এবং তারা তোমার তাদের ক্ষমতা অন্যরকম। আমাদের পৃথিবীতে এরকম বহু জায়গা আছে যেটা ফোর্থ ডিমেনশন, কিন্তু আমরা সেটা জানি না এবং সেটা চোখে দেখা যায় না। ওটা হচ্ছে তোমার কি বলবো, পৃথিবী থেকে বিচ্ছিন্ন বাট পৃথিবীর মধ্যেই। যেমন তোমরা শুনে থাকবে কিনা আমি জানি না, সরি, জ্ঞানগঞ্জ বা সাংরিলা, বা খুব প্রচলিত হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল গিয়ে ওখানে সব হারিয়ে যায় কেন? ওটা অন্য ডিমেনশনে চলে যায়, ওটা একটা ডিমেনশনে গেটওয়ে, বারমুডা ট্রায়াঙ্গেল। এই জন্য ওখানে কোনো জাহাজ বা কোনো প্লেন বা কিছু যে গেলে সেটার আর কোনো অস্তিত্ব থাকে না, সে অন্য ডিমেনশনে চলে যায়। আমরা যেমন ডক্টর স্ট্রেঞ্জে দেখেছি ও ডিমেনশন ক্রিয়েট করতে এবং ওখানে ঢুকে যেত, সেম ওটা একটা ক্রিয়েটেড ডিমেনশন অলরেডি। কি করে সম্ভব এটা? এটা অটোমেটিক্যালি ক্রিয়েটেড। এটা কিভাবে বলবো, মানে এটা প্রকৃতিগত বলো বা যদি কোনো এলিয়েন হয়ে থাকে বা কোনো ভগবান হয়ে থাকে তাদের দ্বারা সৃষ্ট, কিন্তু এটা অটোমেটিক্যালি সৃষ্ট। এবং এই যে ফোর্থ ডিমেনশন, চীন আর তিব্বতের মাঝখানে বর্ডারে একটা জায়গা আছে যার নাম সাংরিলা, যেটা কিন্তু ফোর্থ ডিমেনশন। ওটা দেখা যায় না চোখে। ওটাতে যদি তুমি কখনো বাই চান্স ঢুকে যেতে পারো বা যাও, বা যদি কোনো সাধক যায়, তার ওখানে টাইমের কোনো কিছু থাকে, মানে টাইম ওখানে খুব স্লোলি চলে। ওখানে সময়, মানে আমাদের তো সময় আমাদেরকে চালাচ্ছে, ওখানে যারা থাকে তারা সময়কে গ্রিপে করে রাখতে পারে। যেমন ওই ডিমেনশনে যদি তুমি ঢোকো, ওখানে তোমার যখন এজ 450 বছর হবে, কিন্তু তোমায় দেখতে হবে 35 বছরের মতো, তোমার উপরে সেই কালের ছাপটা পড়বে না, বুঝতে পেরেছো? আর ওখানে সমস্ত বড় বড় মানে উচ্চকোটি মার্গের সাধকরা একমাত্র যেতে পারে। ওই সাংরিলাতে এরকম কোনো মানুষ গেছে যেটা তুমি নাম বলতে পারো এখানে? হ্যাঁ, মানে তোমার ইউৎসুং লামা বলে একজন লামা আছে, এবং লামারা খুব ওখানে যাতায়াত করে, খুব হাই মানে উচ্চকোটি মার্গের সাধক। সাংরিলাতে আছে তোমার শ্যামাচরণ লাহিড়িকে যিনি দীক্ষা দিয়েছিলেন বাবাজি মহারাজ, ওখানে ওনাদের মানে অবাধ বিচরণ, ওনারা ওখানে যাওয়া আসা করেন, মানে থাকেন, ওই জন্য ওনাদের এজ তুমি বুঝতে পারবে না। এবং ওনাদের কোনো মানে মানে মৃত্যু নেই, ডেফিনেটলি মৃত্যু নেই ওনাদের। এবং ওনারা নিজের পরকায়া চেঞ্জ করে বেঁচে থাকে, মানে ধরো আমার বডিটার এজ হয়ে গেছে, আমার বডিটাকে চেঞ্জ করে আমার স্পিরিটটা আর একটা বডি নেবে। এটা আমি অটোমেটিক্যালি এমন একটা জায়গায় গেলাম যেখানে আমার ওই ডেড বডিটাকে ঠিক লাগলো যে এ ঠিকঠাক, আমি এর মধ্যে প্রবেশ করে থাকতে পারবো। তো আমি এইভাবে বডি চেঞ্জ করে 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 দীর্ঘ বছর, মানে তার এজ ছিল ওই তোমার ইউৎসুং লামার 450 বছর। এবং একটা ঘটনা হয়েছিল, সাংরিলা থেকে একজন লামা বেরিয়ে ভুল করে চীনে চলে যায়। চীনে ওনাকে ধরে এবং মানে ওকে নিয়ে রিসার্চ করে যে ইনি কে বা হঠাৎ করে এখানে কেন এলো। তো যখন রিসার্চ করে দেখতে পায় যে ওনার এজ 35, কিন্তু ওনার ভিতরের সব জিনিসপত্র অর্গানস 450 বছরের। মানে বুঝতে পারছো, ইভেন
চীনের কিন্তু এই ভারতে আক্রমণ করার কিন্তু এটা একটা মূল উদ্দেশ্য, যে সাংরিলাকে ওরা খুঁজেই পাচ্ছে না। ওরা এখনো ওখানে তোমার প্রাইভেট হেলিকপ্টার নিয়ে টহল দেয় যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, কিন্তু ওখানে ওরা যেতে কোনোদিনই পারবে না। এই জন্য চীন ভারতকে কিন্তু আক্রমণ করার মেন উদ্দেশ্য ওইটা। একটা জায়গা দখলের ব্যাপারে বা এটা দেখা, এটা কি এটা ভুয়ো জায়গা? হ্যাঁ, ডেফিনেটলি ভুয়ো। তাহলে আমাদের ইন্ডিয়া চেষ্টা করছে না সেটা জায়গাটা খোঁজা? ইন্ডিয়ার যারা সাধু সন্তরা তারা তো দেখিয়ে গেছে, এবং ওই যে ম্যাপটা সাংরিলার, ওটা তাওয়াং মনস্ট্রি বলে একটা মনস্ট্রি আছে অরুণাচলে, ওইখানে লুকানো ছিল, এবং চীন ওখানে আক্রমণ করে কিন্তু ওটা খুঁজে পায়নি। তো সেই লেভেলের জায়গা, মানে সাংরিলাতে বলছে যে ওখানে তোমার বিভিন্ন আশ্রম আছে, প্লাস তোমার তান্ত্রিক মঠ আছে, যারা যে মানে যে যে মঠটা বা যে আশ্রমগুলো বা যে এই জায়গাটা পুরোটাই তোমার সাধকদের দ্বারা পুরোটাই পরিচালিত এবং উচ্চকোটি মার্গের। তারা এক একজন নাকি দেখেছে এরকম চৈতন্যদেবের সময় গেল, জেসাস ক্রাইস্টের সময়, ওদের চোখের সামনে দিয়ে সব সময়গুলো পার হয়। মানে এই লেভেলের তারা যারা মানে যোগ মার্গে। তুমি যেটা বলছো সেটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিকই তো, অস্বাভাবিক কিন্তু, বাট আমরা শুনে থাকবো, তুমি যদি একটু রিসার্চ করো, তোমার বিশুদ্ধানন্দজি, যাকে গন্ধ বাবাও বলা হয়, উনি কিন্তু ওনাকে কিন্তু মানে উনি জ্ঞানগঞ্জে কিন্তু চলে গেছিলেন, এবং সেখান থেকে ওনার শিষ্য গোপীনাথ কবিরাজকে চিঠি লিখতেন। ইভেন তো বলা হয় নেতাজিও নাকি ওখানেই আছে। আমি এটা বলতে যাচ্ছিলাম তোমাকে, নেতাজি সুভাষচন্দ্র বসু উনি নাকি ওখানে কিছুদিন ছিলেন নাকি। কিছুদিন কেন, এখনো আছে কিনা উই ডোন্ট নো, মেবি থাকতেই পারেন, কারণ ওখানে গেলে তোমার এজের কোনো ব্যাপার নেই না। তোমার এজ যতই হোক, তোমার আয়ু কমতে শুরু হয়, তোমার মানে আয়ু বাড়তে শুরু হয়, এবং তোমার এজ তো কোনো ম্যাটারই করে না, কারণ টাইমের কোনো ব্যাপার নেই ওখানে। খুব ইন্টারেস্টিং, মানে এই জায়গা ডেফিনেটলি আছে। এবং ওই জ্ঞানগঞ্জ বলো বা সাংরিলাতে বলো, ওই জায়গাগুলো যেহেতু 4 ডিমেনশন, ওগুলো নর্মালি দেখা যায় না, এভাবে তুমি খুঁজে পাবে না। তুমি যদি বাই চান্স চলে যাও কোনোভাবে বা কারুর সঙ্গে বা কারুর দ্বারা, যে তোমাকে হয়তো নিয়ে গেল, তাকে উচ্চকোটি মার্গে সাধক হতে হবে। মানে নর্মাল মানুষের প্রবেশ ওখানে নিষেধ, কোনো নর্মাল মানুষ ওখানে অ্যালাউডই না। তোমার সেই চেষ্টা করেছে এখন পর্যন্ত? বহু চেষ্টা করেছে, বহু, মানে এরকম বহু আছে যারা, অনেক বিদেশিরা চেষ্টা করেছে, ওরা মানে ওই ওয়েটাই খুঁজে পায়নি, কারণ ওটা তো দেখা যায় না। কিন্তু বিশাল বড় একটা বলতে পারো জায়গা, মানে অদ্ভুত, মানে ওটা নিয়ে তুমি যখন রিসার্চ করবে, পড়াশোনা করবে, মানে বিয়ন্ড অফ ইমাজিনেশন। তারপর এটা তো ফোর্থ শুনলাম, ফোর্থ আছে, তারপর ফিফথ আছে, সিক্সথ আছে। ফিফথে তোমার যারা থাকে তারা ধরো মানে কি বলবো, আমি এই লাইফে একজন ফেমাস ডক্টর, আমার এখন ইচ্ছা করছে না, আমি আবার পাস্টে গিয়ে ফেমাস ইঞ্জিনিয়ার হলো, তো এইভাবে তারা তাদের ইচ্ছাটাকে চেঞ্জ করতে পারে। আবার আর একটা লেয়ার আছে যেখানে তোমার আমি ডাক্তারও আবার ইঞ্জিনিয়ারও, মানে আমার ক্যারেক্টারগুলো অনেক রকমের হতে পারে। এবং আমরা আবার বসে দুজনে, ধরো আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার, আমরা বসে দুজনে ডিসকাস করছি, কথা বলছি। এইরকম লেয়ারও আছে। এইথ না নাইন্থ লেয়ারে স্পিরিটস যারা থাকে, যারা মানে যাদেরকে আরো দেখাই যায় না, মানে ওরা ফ্রি স্পিরিট যারা ভিজিট করতে পারে সব জায়গায়, মানে যাদেরকে নিয়ে আমরা পডকাস্ট করলাম আগেরবারে। তো এরকম 11th লেয়ার আছে তোমার। আর মাল্টিভার্স যেটা 5th থেকে ওটা শুরু হয়, মানে এই মাল্টিভার্সের কনসেপ্টটা 5th থেকে শুরু হয়। এবং বলছে যে এরকম দেখো, তুমি একটা লজিক্যালি ভেবে দেখো যে আমরা একটা সৌরজগতে থাকি, সেখানে পৃথিবীর অনুকূল পরিবেশ বলে এখানে প্রাণের সৃষ্টি হয়েছে এবং আমরা এখানে রয়েছি। এরকম কয়েক কোটি ইউনিভার্স রয়েছে, সেখানে ওরকম সূর্যর মতো একটা নক্ষত্র রয়েছে যার প্রচণ্ড পাওয়ার, এবং তার সামনে বা তার কাছাকাছি অনুকূল কোনো গ্রহ আছে যার মধ্যে প্রাণ থাকতেই পারে, হতেই পারে। তো সেখানে মানুষ বা মানুষের থেকেও বেশি হায়ার কেউ থাকতেই পারে। আর এটা তোমার এই মাল্টিভার্সের কনসেপ্টটা কিন্তু সত্যি, মাল্টিভার্স কিন্তু আছে, মানে বহু বহু তোমার সৌরজগৎ বা ইউনিভার্স আছে যেখানে কিন্তু হয়তো মানুষের থেকেও পাওয়ারফুল কেউ থাকে, এবং তারা কন্ট্যাক্ট করার চেষ্টাও করে হয়তো মানুষের সাথে। কারণ আমরা ওল্ডেন ডেজে যখন তোমার লিওনার্দো দা ভিঞ্চি, তার অনেক ক্ষেত্রে অনেক কিছুতে বা তোমার পেইন্টিংসে
তুমি যদি কিছু হিস্টোরিক্যাল পেন্টিংস দেখো তাতে কিন্তু এলিয়েন কনসেপ্ট আছে, স্পেসশিপ নামছে, তারা কোথা থেকে জানো? আর তুমি এটা জানো কি লিওনার্দো দা ভিঞ্চির জীবন থেকে 4টে বছর নেই? সে কোথায় গেছে সেটা কিন্তু জানে না। তাহলে মানে তার জীবনের থেকে 4টে বছর সে নেই, এবং সেই 4টে বছরের আসার পর বলে এমন কিছু ড্রয়িং করেছে যে ড্রয়িং গুলো অদ্ভুত একটা ডিস্টর্টেড ফিগার্স, মুখ চোখ এগুলো থাকে, মাথা বড়, মানে তুমি এগুলো দেখেছো। তো এইটাতে নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং ওনাকে জিজ্ঞেস করা, তখন ওনার স্টুডেন্টরা জিজ্ঞেস করলেন স্যার আপনি 4টে বছর কোথায় ছিলেন? বলে আমি এমন একটা গুহাতে প্রবেশ করেছি, সেই গুহাতে আমি দেখতে পাচ্ছি যে এরকম মানুষরা ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের সাথে যখন কথা বলি আমি অন্য কিছু জানতে পারি ফিউচারের ব্যাপারে। মেবি সেটা একটা অন্য ডিমেনশন, মানে ওর কাছে উনি বলছেন যে একটা অদ্ভুত মায়াজাল ওটা ওখানে, আর ওখানে অনেক কিছু রয়েছে আমাদের এখানে যা দেখতে পাচ্ছি এর থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি একদম। মানে এটাই হচ্ছে মাল্টিভার্স, এটাও একটা অন্য ইউনিভার্স যেটাতে হয়তো প্রবেশ করেছিল, বা একটা কোনো ওরকম জগৎ, বা একটা তোমার ক্রিয়েটেড কোনো ফোর্থ ডিমেনশন বা এরকম ডিমেনশন কোনো, যাতে ও প্রবেশ করেছিল এবং ওকে হয়তো প্রবেশ করানো হয়েছিল সামহাউ, কারণ হেলিকপ্টারের কনসেপ্ট কিন্তু ও ড্রয়িং করে। অনেক কিছু ডেফিনেটলি। এবং ওনার ড্রয়িং এর যখন মিনারালাইজেশন করা হচ্ছে, মিনারালাইজ করে তুমি দেখেছো মনে হয় ওটাতে দেখা যাচ্ছে অদ্ভুত একটা পেন্টিং এর বা একটা অদ্ভুত একটা আকৃতি চলে আসছে। ওই দা ভিঞ্চি কোডে মেবি দেখিয়েছিল না? ভিঞ্চি কোডে দেখিয়েছে, ঠিক। ভিঞ্চি কোডটা তো একটা বানানো গল্প। হ্যাঁ, ওটা তো বানানো গল্প, কারণ ওখানে তো যেটা দেখিয়েছে যে জিসাস ক্রাইস্টের নাকি একটা ওটা তো আলাদা একটা গল্প, মানে আলাদা পার্ট, মানে দ্য ভিঞ্চি কোডের যে ব্যাপারটা আছে ওখানে, যে ড্যান ব্রাউন বলতে চাইছে যে জিনিসটা পুরোটাই বানানো লেখা, মানে তার একটা বইটা বিক্রি হওয়ার জন্য পরে রিসার্চ করে তারা দেখা গেছে। কিন্তু এই যে ডাইমেনশনের ব্যাপারগুলো আসছে, এটা বারমুডা ট্রায়াঙ্গেল, তারপর তিব্বতের এইগুলো, আমাদের কি বলতে গেলে আমাদের এখানে ইন্ডিয়াতে আছে কি? ইন্ডিয়াতে আছে যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে আমাদের গঙ্গাসাগরের দিকে একটি আছে আনন্দ আশ্রম বলে, ওটা ওরকম 4 ডিমেনশন এবং ওইটা দেখা যায় না। তারপর হ্যাঁ, ইভেন আমাদের এই হিমালয়, এটা কিন্তু একটা মিস্টিক্যাল প্লেস, মানে না তো, মানে এর মধ্যে যে কত এরকম গুপ্ত জায়গা আছে, কৌশিকী আশ্রম বলে, যেখানে সাধক তোমার রাম ঠাকুর উনি গেছিলেন, এবং ওখানে উনি গিয়ে দেখেছিলেন বহু বডিজ যেগুলো রাখা ওখানে পাথরের মতো হয়ে গেছে। ওই বডির যে স্পিরিটরা ও বেরিয়ে বিভিন্ন জন্মকে কমপ্লিট করছে, বিভিন্ন জন্মে গিয়ে বিভিন্ন কাজ করে আবার ওই বডিতেই ফিরে আসবে। তো ওদেরকে তোমার একদম যত্ন করে রাখা আছে। তারা কারা? তারা খুব হায়ার লেভেলের সাধকরা, উচ্চকোটি মার্গের সাধকরা যারা যাচ্ছে, তারা কি মানে তারা ওই তাদেরই বডির, মানে তাদের ওই সূক্ষ্ম দেখে যাচ্ছে, যেটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলে। মানে আমি যদি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আমরা আগের পডকাস্টে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, এই যে এরা একটা, তুমি বলছো যে এরা আগের জন্মে ওল্ড সোলস একটা বড়সড় সাধক বা কেউ ছিল, যারা এইরকম অ্যাচিভমেন্ট করেছে। আর দেখো খাটনি খেটেছে ডেফিনেটলি, কিন্তু সেই স্ট্রেংথটা কিন্তু একটা ইনার স্ট্রেংথ, সবাই সেই স্ট্রেংথ। হ্যাঁ, আজকে যে তুমি কথাটা বললে রাম ঠাকুর যিনি যেখানে গেছিলেন আনন্দ আশ্রম, কৌশিকী আশ্রমে, সেখান দিয়ে হতে পারে সেই স্পিরিট গুলো হতেই পারে তাদের হয়তো তোমার এটা আর একটা জন্ম, তারা ওটাকে কমপ্লিট করে আবার ফিরে যাবে। কারণ স্পিরিটরা ডিসাইড করে যে আমি কোথায় জন্মাবো এবং কি করব। এটা কি তোমার স্পিরিট আমার স্পিরিট সবাই ডিসাইড করে এই ফ্যামিলিতে জন্মাবো, বা আমি এইটা হয়ে জন্মে আমি জানতে চাই বা দেখতে চাই। স্পিরিটের কি মনে থাকবে আগের জন্মে কি ছিল? স্পিরিটের তো অবশ্যই মনে থাকবে। আমার কেন মনে নেই? কারণ তোমার আমাদের জন্মানোর পর বহু লেয়ার্স হয়ে যায় আমাদের অবচেতন মনে, দ্যাটস ওয়াই সেই মানে অনেকের মনে থাকে, অনেকের ছোটবেলাতেও কিন্তু মনে থাকে কিছু কিছু। যেমন আমার মনে ছিল, মানে আমি জানতাম না সেটা, আমি নাকি বলতাম। আমার নিস একদিন আমাকে বলে যে তুই তো বলতি এরকম যে তুই এখানে থাকিস, এটা তোর বাড়ি নয়, তোর মা বাবা নয়। বলছি তাই? সে বললো হ্যাঁ। আমি আমার মাকে জিজ্ঞেস করি যে আমি কি ছোটবেলায় এরকম বলতো? বললো হ্যাঁ তুই বলতি, তারপরে আর বলিস না, একটা বয়সের পর আর বলিস না। তো ছোটবেলায় কিন্তু অনেকের অনেক এইগুলো মনে থাকে, আবার যাদের অনেক বড়বেলা অবধি মনে থাকে তারা জাতিস্বর। এরকম বহু জিনিস আছে যেগুলো কিন্তু এটাকে ব্রেক করার, যদি আমি জানতে চাই আমার পুনর্জন্ম কি ছিল, যদি কোনোদিন আমি যদি জানতে চাই, তাহলে কি আমাকে কোনো রকম স্পিরিচুয়াল কাজ করতে হবে? না, তোমাকে যেটা আমি করে থাকি, পাস্ট লাইফ রিগ্রেশন করতে হবে। পাস্ট লাইফ রিগ্রেশন করলে তোমাকে একটা মেডিটেশনের, গাইডেড মেডিটেশনে নিয়ে যাওয়া হবে এবং ট্রান্সে নিয়ে যাওয়া হবে, যেখানে গিয়ে তুমি তোমার অবচেতন মনে প্রবেশ করার পরে তুমি দেখতে পারবে যে পূর্বজন্মে কি ছিল। এরকম বহু কেসেস কিন্তু আমি করেছি। মানে এরকম হয়েছে, একজনের করেছি, তার পায়ে দীর্ঘদিনের ব্যথা,
কমে না কমে না কমে না, তো যখন তাকে পাস্ট লাইফ করলাম সে দেখতে পেলো সে এক জন্মে কয়েদি ছিল এবং তার পায়ে শিকল পরানো ছিল। ওই যে পেনটা দীর্ঘদিনের, ওটা এই লাইফে ক্যারি ফরওয়ার্ড হয়েছে। এবং পাস্ট লাইফে তোমার ধরো এই লাইফে যে সমস্যাগুলো তুমি ভুগছো, তোমার পাস্ট লাইফের কানেকশন থেকেই কিন্তু ওগুলো আসে। পাস্ট লাইফ কর্মা মানে দীর্ঘ পাস্ট লাইফের কর্মা জমা হতে 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 ক্যারি ফরওয়ার্ডেড হয়। তো সেই কর্মাটাকে নিউট্রালাইজ করার বা ওটাকে কি করে তুমি ডিসলভ করবে, আমরা ওই মেডিটেশনের মাধ্যমে করিয়ে থাকি। তুমি করো এটা? আর একজন এসেছিল, উনি এক মহিলা, উনি থাকেন লেক মার্কেটের দিকে, রিসেন্টের ঘটনা বলছি। তো ওনার একটু স্পিরিচুয়ালের দিকে কানেক্টেড, শ্রীকৃষ্ণের প্রতি, চৈতন্যদেবের প্রতি। তো ওনাকে যখন পাস্ট লাইফ করলাম জানা গেল, আমি নাম বলছি না, তো ওনার জানা গেল যে উনি শ্রী চৈতন্যদেবের পার্শ্বদের সাথে কানেক্টেড ছিলেন এবং শ্রী চৈতন্য দেবের সঙ্গে দীর্ঘ মিট করেছিলেন, কথাবার্তা হয়েছিল। এবং উনি এক লাইফে দ্বারকাতে রাজবংশের রাজপুরোহিতের ছেলে ছিল, সন্তান। এবং তোমার অদ্ভুতভাবে উনি বিভিন্ন শ্লোক বলতে থাকেন ওটা চলাকালীন। ওটা আমার কাছে রেকর্ডেড আছে, মানে এরকম মধ্যে রেকর্ড থাকে ওগুলো। মানে অদ্ভুত, মানে সে যখন ফিরে এসেছে, প্রথমত সে ফিরতেই চাইছিল না এই লাইফে, মানে ওই মেডিটেশনের মধ্যে বলছে আমি এখানে ভালো আছি। তো তারপর কাউন্সিলিং করে তাকে ফেরানো হলো এবং তখন কিছুক্ষণের জন্য সে মানে ব্ল্যাঙ্ক আউট বলছে আমি কোথায় আছি, এটা কত সাল। তো এইরকম মিরাকিউলাস জিনিসপত্র হয়। এক্স্যাক্টলি, এটা করা যায় ভীষণভাবে পাস্ট লাইফ হয় মানে। আর তিনি কি বর্তমানে এখন কি নর না নারী? নারী। কিন্তু আগে সে নর ছিল? হতেই পারে সেটা, তুমি যে আগের জন্ম ছেলে থাকবে তার কোনো তো মানে নেই। তুমি মেয়েই থাকতে পারো, তুমি কোনো পশু থাকতে পারো, কোনো প্রাণী থাকতে, পাখি থাকতে পারো, তো ডিপেন্ড করছে তোমার কর্মের উপর। ইভেন আর একটা মজার ব্যাপার, আমরা যে মৃত্যুর পরে যে আমরা এই পৃথিবীতেই জন্মাবো তা কিন্তু নয়, আমরা কিন্তু অন্য ইউনিভার্সে জন্মাতে পারি। বুঝতে পেরেছো? মানে আমরা যে এখানেই জন্মাবো তা কিন্তু যাবোটা, মানে এই তুমি যেটা বলছো না, সেটা মনে হচ্ছে এটা কাল্পনিক একটা গল্পের মধ্যে। হ্যাঁ এক্স্যাক্টলি, কাল্পনিক গল্পের মতো। এখান থেকে আমরা অন্য ইউনিভার্সের অন্য একটা সোলার সিস্টেমে, তুমি যখন তোমার যখন বডি থেকে স্পিরিট বেরোচ্ছে, তো তখন তো তোমার কোনো বাউন্ডেশন নেই। আমাদের বডি থাকাকালীন আমাদের প্রচুর বাউন্ডেশন আছে, স্পিরিট থাকাকালীন তো কোনো বাউন্ডেশন নেই। আর স্পিরিটদের একটা আলাদা তো জোনই আছে, একটা তো লেজ আছে, ওয়ার্ল্ড আছে একটা, সেখানে তাদের হায়ার বিংসরা ডিসাইড করে কে কোথায় যাবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, তুমি তো এখনো বেঁচে আছো, হ্যাঁ, এবং তুমি যে কথাগুলো বলছো রূপম, সেটা হচ্ছে একজন মৃত্যুর পর কি হতে পারে। আমি জানি না, অনেকে কমেন্ট করেনি, আমার মনে হলো এই জিনিসটা, যে বেঁচে থাকে সেই কিন্তু বলে মৃত্যুর পর কি হতে পারে। হ্যাঁ, কিন্তু মরে গিয়ে বা মৃত্যু কি সেই আত্মাগুলো কি তোমাকে এরকম বলেছে বা এরকম ভাবে? এরকম বহু কেসেস আছে তো, যে একটা ঘটনা আছে, একটা শোনাও, আমি একটা গল্প বলছি, একটা স্টোরি, এটা ট্রু স্টোরি। তো সাম খুরশিদ, ওনার বইটার নাম হচ্ছে দ্য ল অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড। যদি কেউ আপনারা পারেন, দর্শকদেরও বলবো, যদি পারেন অবশ্যই বইটা পড়বেন, ভীষণ ভালো বই, এটা ট্রু স্টোরি, তুমিও পারলে পড়ো। দ্য ল অফ দ্য স্পিরিট ওয়ার্ল্ড, মানে স্পিরিট ওয়ার্ল্ডের কি আছে। তো এরকম একজন হাজব্যান্ড ওয়াইফ, উনি মারাঠি, ওনাদের দুই ছেলে, একজনের এজ 29, একজনের 30, ওনারা কার মেকানিক দুজনেই। তো ওরা একটা র্যালিতে যায় এবং র্যালিতে গাড়ির র্যালিতে যায়। তো ওই র্যালিতে যাওয়ার আগে ছোট ছেলেটা না বড় ছেলেটা আমার খেয়াল পড়ছে না, খুব বারবার মাকে এসে জড়িয়ে ধরছিল। মা খুব অবচিত, ও এরকম করছে কেন, এরকম তো করে না। তো যাই হোক, ওরা র্যালিতে গেছে, তো ওরা মা বাবা বলেছে ওরা ডেস্টিনেশনে পৌঁছে যেন খবর দেয়। তো সামহাও খবর দেয়নি। তো মা বাবা চিন্তা করছে, সে মানে সকালে পৌঁছাবার কথা, সন্ধে হতে চললো, এখনো কোনো খবর নেই। তো একটি ওদের সাথে একটি ছেলে গেছিল, সে যখন ফিরে এসেছে, মানে খুব অদ্ভুত তার মানে বিহেভিয়ার। সে বলছে কি হয়েছে, বাবা জিজ্ঞেস করছে, বলছে তোমার দুই ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ইমিডিয়েট চলো, হসপিটালাইজড ওরা। তো বাবা গেছে, গিয়ে দেখছে ছেলে দুটো অলরেডি মারা গেছে অ্যাক্সিডেন্টে। তো এবার বাবা যখন জানতে পেরেছে, বাবা বলছে আমি মাকে এসে কি করে বলবো, মা তো থাকতেই পারবে না, দুই ছেলে মারা গেল। তো যাই হোক, মাকে এসে বলেছে, ওরা তো প্রচণ্ড ভেঙে পড়েছে, মানে সাংঘাতিক অবস্থা। এবার শ্রাদ্ধের দিন ওদের পাশের বাড়ির একজন নেইবার, সে ইনভাইটেড ছিল, এবার সে এসে ওর মাকে বলছে তুমি ইমিডিয়েট, উনি একজন মিডিয়ামশিপের কাছে যেতেন, মানে যে পাশের বাড়ির মহিলা, যে আত্মাকে কল করতে পারে নিজের মধ্যে, তো তুমি ইমিডিয়েট ওনার কাছে যাও, তোমার দুই ছেলে তোমার সাথে কানেক্ট করতে চাইছে। তো ইন্টারেস্টিং, তো মানে উনি, ওই মহিলা অবাক হয়েছে, কি বলছে, বলছে হ্যাঁ আমি আমার ভাইয়ের জন্য গেছিলাম, কিন্তু সামহাও ওরা দুজনে ওনার মধ্যে বারবার করে এসে কান্নাকাটি করছে যে আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই।
তো তারপর ওরা গেলেন হাজব্যান্ড ওয়াইফ, গিয়ে 2 ছেলের সাথে কথা হলো এবং 2 ছেলে তখন বলছে যে তোমরা দুঃখে থাকলে আমরা কানেক্ট করতে পারছি না, তোমরা আনন্দে থাকো, আমরা কানেক্ট করব। তো তারপরে আস্তে আস্তে ওদের সিনারিও চেঞ্জ হয়, ওরা মানে ঠিক হয় আর কি। তো তখন ওদের 2 ছেলে কানেক্ট করে এবং বলতে থাকে যে আফটার ডেথ কি কি আছে। একজনই ভগবান, তার লটাই মেনলি চলে এবং তারা সে ডিসাইড করে যে কার কর্ম হিসাবে কে কোথায় জন্মে। খুব অসাধারণ বই, ওটা যদি কখনো পারো কালেক্ট করো। আর কি একটু জানতে পারি? হ্যাঁ, মানে তোমার তারা বলতো যে মানে ইভেন উনি সাইকিক হয়ে গেছিল, মানে ওই স্পিরিটটাই বলতো, ধরো আজকে কারোর প্রবলেম হবে, ওরা বলতো এবং ওই মহিলা তাকে গিয়ে বলতো যে তোমার কোনো সমস্যা হতে চলেছে বা তুমি সেভাবে থাকো বা কিছু, এইভাবে এইভাবে এবং বলতো। এবং ওই লেয়ার্সের ব্যাপারে ওরা বহু কথা বলেছিল। তো এরকম ভাবে শুধু এটা তো দেখো একটা স্পিরিট কানেক্ট করে বলেছে, এবং যারা মেডিটেশন বা সাধনা করে দীর্ঘদিন ধরে সাধনা করে তারা কিন্তু কোনো না কোনোভাবে জানতে পারে, কোনো না কোনো একটা লেভেলে পৌঁছাবার পর তারা জানতে পারে আফটার ডেথ। কারণ একটা টেকনিক হয় যেটাকে বলে আর্ট অফ ডাইং, আমরা আর্ট অফ লিভিং জানি, আর্ট অফ ডাইং। তো মানে তুমি মৃত্যুর পরে কেমন থাকবে, তুমি সেই মার্গে পৌঁছে তুমি দেখতে পাবে যে আফটার ডেথ। তো ওইটা যখন লোকে দেখে বা দেখে নেয় তখন তার মৃত্যু ভয় থাকে না, কারণ আফটার ডেথ মানে তোমার জাস্ট সোলটা চেঞ্জ হচ্ছে অন্য বডিতে, এনার্জি তো ডিস্ট্রয় হয় না, শুধু সে ওই খোলসটা চেঞ্জ করছে। এবং অনেক সময় কি হয়, সেই স্পিরিটটা ডিসাইড করে যে আমি এই বাড়িতে আবার তার সন্তান হয়ে আসবো বা তার কোনো না কোনো ইয়েতে আমি আসবো। এটা হয়ও, এটা হয়, এটা হয়। আর একটা জিনিস বলো, একটা কথা অনেকে বলেছে যে 84 লক্ষ জনির পর মানুষের জন্ম হয়, সত্যি? এটা তো আমিও শুনেছি তাই, যে অ্যাকচুয়ালি কর্ম ওয়াইজ, মানে তোমার ওই জনিতে জন্মাতে জন্মাতে তোমার কর্ম যত যেরকম হবে সেই অনুযায়ী তুমি বেটার লাইফ লিড করবে, বেটার জন্ম পাবে। আমি বলতে চাইছি যে এই যে স্পিরিটকে নিয়ে যে ট্রান্সফার হচ্ছে, এই ঋষি মনীষী যারা আছেন, হতে পারে তারা আগে বা অতীতে অনেক বাজে কাজ করেছে ওরকম, তারপর তো তারা মানে যদি বাজে কাজ করে থাকে তারা কিন্তু কোনোরকম প্রাণী জনিতে জন্মায়, মানে অন্য তাদের হাতে সেই পাওয়ারটা তো নেই তাহলে বলতে গেলে। তখন তারা মানে তখন তারা হয়তো কোনোভাবে এই ভুল কাজ করার ফলে কোনো অভিশাপ পেয়েছে হায়ার এনার্জির কাছে, বা তারা ডিসাইড করেছে তুমি এই জন্মেই জন্মাবে এরকম ভাবে। যেমন আমরা কাকভূষণীর ব্যাপারটা জানি যে ওর গুরুকে অমান্য করেছিল বলে শিব ওকে অভিশাপ দিয়েছিল। ইভেন আমি একটা তোমাকে এখনকার একটা ঘটনা বলছি, এটা তোমার কাকভূষণীটা মানে পৌরাণিক গল্পে জানি। একটা তোমার এই খড়দাতে শ্যামের বাড়ি বলে একটা মন্দির আছে, যেখানে তোমার নিত্যানন্দ মহাপ্রভু শ্বশুর বাড়ি বলা হতো, এবং ওখানে তোমার চৈতন্যদেব সম্ভবত এসেছিলেন। তো ওখানে একটি কুকুর ছিল, ওখানে যখন রাধা মানে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন হতো কুকুরটা তোমার ওই কীর্তন শুনতে আসতো, এবং আফটার কীর্তন ওই ধুলোতে গড়াগড়ি খেত। কারণ বলে যে যেখানেই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন হয় সেখানকার ধুলোবালিও পবিত্র হয়ে যায়, এবং কুকুরটা কিন্তু ওখানে লুটোপুটি খেত। এবং কুকুরটাকে কিন্তু ওটাকে কুকুর বলতো না, ভক্ত মা বলতো, এবং ওই কুকুরের ফটো এখনো ওদের মন্দিরে টাঙানো আছে। এবং যখন কুকুরটা মারা যায় ওরা শ্রাদ্ধ করে, এবং ওই কুকুরের আরো যারা মানে পার্ষদ আছে বা তোমার কি বলবো মানে ফ্যামিলিয়ার যারা আরো আছে তোমার অন্য কুকুর, তাদেরকে ওরা ইনভাইট করে এবং প্রত্যেকে আসে, এসে আলাদা আলাদা তাদের থালা ছিল সে থালাতে খেয়ে তারা চলে যায়। তো এইরকম ভাবে মানে, এবং ওখানকার যারা ছিলেন তারা বলতেন উনি পূর্বজন্মে কেউ ছিলেন, ভক্ত ছিলেন, যার কোনো প্রবলেমের জন্য বা কোনো খারাপ কিছুর জন্য এটা হয়। ইভেন বামা খ্যাপার সাথে এটা যাওয়ার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, একমাত্র কুকুরই কেন এই ব্যাপারটার মধ্যে রয়েছে? মানে আমি কুকুরের মধ্যে যে পাওয়ারটা বা যে এসেন্সটা পাই অন্য প্রাণীর মধ্যে পাই না, এর জন্য কি ডগের উল্টো দিলে গড হয় এরকম কি? দেখো কুকুরদের মহাকালের যেমন এই বাহনই তো কুকুর, হ্যাঁ, তো মেবি হতে পারে ঠাকুরের কুকুর। তো ইভেন আমাদের উইচক্রাফটেও কিন্তু হেকাটে বলে একজন গডেস আছেন, যিনি ক্রস রোডের মধ্যে ইয়েতে থাকেন, মানে কোনো 3 মাথার মোড় 4 মাথার মানে উনি থাকেন, এবং ওনার হাতে কিন্তু 3টে কুকুর থাকে যে ডিরেকশন দেখায়, ওয়ে দেখায়, মানে কোনো বলে না ভটকে যাওয়া ইনসানকে। তো মানে তুমি ধরো কোনো ডিলেমাতে আছো, বুঝতে পারছো তুমি কোন ওয়েতে যাবে, ওনাকে কল করলে উনি ওয়ে আউট দেখায়। এইভাবেই মানে মেবি হতে পারে। ইভেন শুধু কুকুর কেন, অনেক প্রাণীর আছে, সাপের, তোমার হাতি, ওরা বুঝতে পারে যে ঝড় আসতে চলেছে, সুনামি, ওরা উপর দিকে উঠতে চেষ্টা করে, তখন মানে উঁচু জায়গায় চলে যায়। কিন্তু কুকুরের মধ্যে একটা অদ্ভুত একটা কুকুরের মধ্যে আছেই, আছে আছে আছে
যেটা মানে মানুষের মধ্যে নেই, মানুষের মধ্যে ষষ্ঠ নেই। ইন্দ্রিয়ের ব্যাপার, মানে কুকুরের কাছ দিয়ে বেশি। কুকুরের কাছ দিয়ে মানুষ একটাই খালি পোস্টটাই শিখেছে, মানে ওটা বাদে আর মানুষের আর কুকুরের কাছ দিয়ে কিচ্ছু শিখতে পারেনি। এটা তোমার বিশ্বাস করো? একদম ডেফিনেটলি। ইভেন বিড়াল ভালো লাগে। বিড়ালেরও মাহাত্ম্য প্রচুর। ইভেন ইজিপ্টে একজন দেবী আছে যিনি ক্যাট গডেস, মানে ওনার ফেস ক্যাটের, বিড়াল। এবং কিন্তু বিড়ালের মধ্যে আমি একটা কিছু শুনেছি যে ওরা কোনোদিনও পোষ মানে না। বিড়ালরা খুব নিজেদের মতো হয়, ওরা সিঙ্গেল থাকে অলওয়েজ, ওরা ওদের মতো থাকতে পছন্দ করে। যদি পোষ মানে তখন কিন্তু খুব ভালো, মেনলি বেশিরভাগ ওরা মানে পোষ মানে ডেফিনেটলি, কিন্তু ওরা সিঙ্গেল থাকতে পছন্দ, কেউ টাচ করুক বা কিছু সেটা চায় না। বিড়াল যে রাস্তা কাটে, আমাদের যে মিসকনসেপশন যে ওরা কাটলো মানে অ্যাক্সিডেন্ট হবে, ওরা কিন্তু তোমাকে ওয়ার্ন করলো, মেবি কোনো খারাপ কিছু হতে পারে তোমার সাথে, তাই জন্য ক্রস করে। ওরা কিন্তু ক্ষতি করার জন্য রাস্তা কাটে না, এটা খুব ভুল ধারণা, বুঝতে পেরেছো? যেমন এই যে ক্যাট গডেস, উনি কিন্তু বাস্টেড, উনি আমার খুব গাইডিং গডেস, উনি আমাকে ওয়ে আউট দেখান অলওয়েজ, এবং ভীষণ স্ট্রং। ইজিপ্টে মানে তুমি যদি কখনো রিসার্চ করে দেখো ক্যাট গডেস বাই গডেস বাস্টেড, সাংঘাতিক গড। মানে বাস্টেড মিন্স বাস্টেড, ওনার নাম বাস্ট, মানে ওনাকে বাস্টেড বলা হয়, গডেস বাস্টেড, ইজিপশিয়ান গডেস, এবং উনি ভীষণ স্ট্রং। হ্যাঁ, এই বামা খ্যাপার একজন প্রিয় কুকুর ছিল কালু বলে, কালো করে কুকুরটার নাম, অনেকেই জানতে পারে। একদিন ওনার শিষ্যরা, মানে প্রচুর শিষ্যরা যেতেন, তো ওই শিষ্য গেছে ওনার কাছে এবং দেখছে উনি ওই কুকুরকে খাওয়াচ্ছে এবং নিজেও খাচ্ছে ওই সেম খাবার। তো ওরা খুব ঘেন্না পেয়েছে যে কি করে এত বড় সাধক একজন এটা করতে পারে, একটা কুকুরকে খাওয়াচ্ছে, সেই এঠো আবার নিজে খাচ্ছে, ওরা তো খুব ঘেন্না পেয়েছে। তো তখন উনি তো ত্রিকালদর্শী বুঝতে পেরেছেন, এবং তখন উনি ওদের সামনেই তাদেরকে দেখাচ্ছে যে এরা কুকুর না, এরা পূর্বজন্মের সাধক ছিল এবং সাপভ্রষ্ট হয়ে আর কুকুর জনিতে জন্মেছে, এবং তাদেরকে এটা দেখিয়েছে তাদের সামনে, মানে এই দেখ বলে দেখালো এটা বড় বড় সব সাধক যারা সাপভ্রষ্ট হয়ে এই জন্মে কুকুর হয়ে জন্মেছে, এবং ওনার কাছে ওনার খাবার খাচ্ছে এবং ওনার সঙ্গে সঙ্গ করছে, মানে তাদের ওই পাস্ট লাইফের যে নেগেটিভিটিটা ওটা নিউট্রালাইজ হচ্ছে। তো এরকম বহু জিনিস আছে জানো না, মানে আমরা হয়তো মানে কি বলবো, যেটা নর্মাল চোখে দেখছি বা নর্মালি দেখছি সেটা হয়তো নাই, তার পিছনে তার অন্য কোনো ডেপিকটেশন আছে। রূপম, আজকে আমার ডাইমেনশন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এবং এই ডাইমেনশনের কথাবার্তা তোমার সাথে ওভার দ্য ফোন আমি কথা বলছিলাম, তুমি বলছিলে যে শীতকালটা এই সব ধরনের যে স্পিরিট কানেকশনটা হন্টিংসটা বেশি হয়। কেন, কি কারণ? শীতকালে কি হয়, আরাম পায়। এটা খুব ভালো বলেছে, আরাম পায় শীতকালে। সিরিয়াসলি যা গরম এই গরমে কি বসবে না, তো বাবা তুই পালিয়ে যা, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকি, এইটুকু ধর আমাকে একটু বুঝতে, মানে আমাকে একটু ধরে নিয়ে আমাকে ভালো লাগবে। আমি কাউকে ইনসাল্ট করছি না, যাদের হয় তাদেরকে আমার কেউ ইনসাল্ট করছি না, কারণ যা গরম পড়েছে। সত্যি আপনারা লেবু জল খান, বেশি করে জল খান, লিকুইড খাবার খান বেশি। হ্যাঁ, তার কথা। তোমার শীতকালের কি হয়, তোমার স্পিরিটদের যে ডিমেনশনটা ওটা খুব ক্লোজ আসে, কাছে চলে আসে আমাদের, তো নেচারের খুব কাছে চলে আসে। এবং কি হয়, মানে আমরা যে দেখতে পাই অনেক সময় যে কুয়াশা পড়েছে, সেই কুয়াশা অনেক সময় কিন্তু সেই ডিমেনশনের ভেল হয়, পর্দা, সেটা কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি না, ভাবি হয়তো কুয়াশা, কিন্তু ইভেন ওই সময় রাস্তাতে বেরোলে হটস্পট কোল্ড স্পটটা খুব বেশি বোঝা যায়, এবং এই হটস্পট কোল্ড স্পট স্পিরিট প্রেজেন্স বা তোমার ডিমেনশনের গেটওয়ে এটা থাকে, এবং ওই সময় আরো বেশি তাদের সাথে কানেক্ট করা যায়। শীতকালে প্রচুর হন্টিংস হয়, বেশি হয় শীতকালে দেখা যায়, এবং এই যে আশেপাশে কুয়াশা পড়ে যে আমরা এই লেকে গিয়ে দেখি, স্তব্ধতা বেশি থাকে, একটা কামনেস, একটা কেমন খুব সাউন্ডলেস একটা ব্যাপার, একটা ডোমের মতো, মানে যেন মনে হচ্ছে অন্য জায়গায় অন্য কোথাও চলে এসেছি। তো এই জন্য কি পাহাড়ি অঞ্চলটা কি একটু ওই ব্যাপারটা রয়েছে? একদমই তাই, কারণ পাহাড় খুব মিস্টিক্যাল জায়গা, মানে আমাদের তো মেনলি হিমালয়, সাংঘাতিক মিস্টিক্যাল, মানে এক একটা মোড়ে এক এক রকম চমক। একটু শুনতে চাই, কারণ দেখো ওখান থেকে এক তো তোমার খুব বেশি ওই অ্যাক্সিডেন্টাল ইস্যুস হয়। কেন? কারণ সে তো জানি, রাস্তা বাজে, তো সেখানে তোমার হন্টিংস বেশি হয়। প্লাস পাহাড় ইটসেলফ কি বলবো, মানে ওর এনার্জি খুব হাই অলওয়েজ, যেহেতু একটা সি ছিল, ডেড সি, সেটা থেকে তোমার পাহাড় হয়েছে, অগভীর সমুদ্র ছিল তো হিমালয়, তো সেটা পাহাড় হয়েছে, এবং ওর যে এনার্জি, ওর যে ভাইব্রেশন, যে ওর
কত কিছু আছে ওর মধ্যে, কত ঔষধি, কত মিনারেলস আছে, তার আলাদা আলাদা ভাইব্রেশনস। ওই জন্য পাহাড়ে গেলে কি হয়, অনেক সময় এই হন্টিংস গুলো বেশি ফিল করা যায়, আলাদা এনার্জিস ফিল করা যায়। ইভেন ধরো তুমি গেলে ওখানে কিন্তু অনেকে খুব চার্ম হয়, মানে চার্মিং হয়ে যায়, মানে খুব কি বলবো, তোমার খুব এনার্জেটিক হয় গিয়ে। যে আমার খুব ডাল ছিল, পাহাড়ে গিয়ে খুব এনার্জেটিক। ইভেন কি হয়, ক্রিস্টালস গুলোর এনার্জি খুব হাই হয়ে যায়, খুব গ্লো করতে শুরু করে। তুই ফিল করেছো? ভীষণভাবে, মানে এটা হয়েছে। কারণ পাহাড় মানে ভীষণভাবে, মানে এখানে শুধু আমি পাহাড় বলবো না, পাহাড়, সি সাইড, তোমার এই ধরনের বা কোনো কি বলবো স্পিরিচুয়াল জায়গা ভীষণভাবে এনার্জি ক্রিয়েট করে। রিভার সাইডে তো মারাত্মক লেভেলের এনার্জিস থাকে, কারণ অলওয়েজ ওখানে তোমার সান আর মুনের এনার্জি ডিরেক্টলি পড়ছে। তো ওর সাইডে এই কারণে কিন্তু এত মন্দির তৈরি হয়, মানে ওখানে একটা এনার্জি ফর্মেশন ক্রিয়েট হয় অলওয়েজ। কৈলাস পর্বতের ব্যাপারে একটু বলতে পারবে? আমি ভেবেছিলাম এটা বলবো, জাস্ট স্কিপ করে গেছিল মাথা থেকে। কৈলাস কিন্তু ওটা একটা টাইম জোন বলে, মানে ওই জন্য ওখানে কিন্তু কেউ যেতে পারেনি আজ অব্দি। এত বড় বড় ওর থেকে উঁচু উঁচু শৃঙ্গ জয় করেছে কৈলাস, কিন্তু আজ অব্দি যারা গেছে বা যেতে চেষ্টা করেছে, কেউ বলে যে নাকি তাড়াতাড়ি চুল নৌকা বেড়ে যায়, যে টাইমের ব্যাপারটা। কেউ বলে যে অনেক রকম মানে ইভিল কিছু হয়, তারা কিন্তু কোনোটা বলে যে নাকি টাইম জোনের মতো, ওখানে গেলে সময় এত তাড়াতাড়ি স্পিডে বাড়তে থাকে, তোমার চুল নখ বেড়ে যাবে, এবং তুমি মানে তোমার ব্রেনও কিন্তু অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। এটা যদি আমি ধরো একটা, আমি থিওরি হিসেবে ভাবছি, আমি একটা হেলিকপ্টার ভাড়া করলাম, ওখানে বসলাম, কৈলাস পর্বতের চূড়ায় গিয়ে আমি নেমে গেলাম, যদি করা হয় কি হবে? আজ অব্দি হয়নি কেন? সেটাই তো আমি জিজ্ঞেস করছি। হয়নি ওই কারণেই, কারণ কেউ ওই জায়গায় রিচ করতে পারবেই না। সেই উচ্চতাতে গিয়ে নিশ্চয়ই ডেফিনেটলি কোনো ওর এনার্জি ফর্মেশন বা ওর যে সারাক্ষণ যে ভাইব্রেশনটা বেরোচ্ছে আলাদা অবশ্যই, যার জন্য ওইখানে আজ অব্দি কেউ যাওয়ার মানে যতবার চেষ্টা করেছে ফেলিওর। যেখানে এই সায়েন্স ফেল, সেখানে তারপর থেকে কি ভগবান? অবশ্যই দর্শন শুরু। না, কৈলাস পর্বত তো বিখ্যাত, বা আমরা যেটা সবসময় শুনে থাকি, যেটা হচ্ছে যে ওখানে শিব পার্বতীর বাসস্থান, মানে ওখানে উনি আজও নাকি বিরাজ করছে কোনো না কোনো ভাবে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। ওই কারণে মনে হয় আমাদের একটা বাউন্ডারি পড়ে যাচ্ছে। দেখো, শিব পার্বতী বিরাজ করছে কিনা এটা তো আমাদের হিন্দু মতে আমরা মানি, বাট ওর যে এনার্জি ভীষণ হাই, সেটা তো ডেফিনেটলি। কারণ ওর মানে ওর অব্দি কেউ যেতে পারে না, ওই পাহাড় ওই পর্বত অব্দি কেউ যেতে পারে না কেন? দ্যাটস ওয়াই, মানে ওর ইভেন এই যে পুরী মন্দিরের উপর থেকে কোনো পাখি যায় না, তার মানে ওর এনার্জি এতটা হাই যে সেইখানে ওই পাখি নিতে পারবে না, ওই জন্য ওইখান থেকে ওরা যাতায়াত বন্ধ করে দিয়েছে। তুমি দেখেছো কোনোদিনও পাখি? না, আমি পুরীতে তো বহুবার গেছি, কিন্তু আমি কখনো ওরকম ভাবে খেয়াল করিনি যে পাখি উঠছে কি উঠছে না। সত্যি কথা বলতে আমি দেখিও নি যে ওরা এত মন্দিরের চূড়ায় উঠে ধ্বজা চেঞ্জ করে, পাখি কিন্তু আমি দেখিনি সেভাবে। এটা কিন্তু চেঞ্জ করতে দেখেছি। কোনো পাখি বসতেও দেখোনি? এটা কিন্তু সত্যি, মানে পাখি বসছে বা মন্দিরে উড়ে বেড়াচ্ছে তুমি দেখবেই না, কোনো পাখিই নেই। অদ্ভুত, কিন্তু এত বড় মন্দির আর সমুদ্রের সাইডে, সি সাইডে, হ্যাঁ, কোনো পাখি মানে কোনোদিন আমি দেখিনি। আমি 3-4 বার গেছি পুরীতে, কিন্তু আজ অব্দি দেখি, এটা কিন্তু ট্রু। আমি সেটা কখনো খেয়াল করিনি উড়ে যাচ্ছে বা কি, কিন্তু পাখি আমি ওর আশেপাশে। তুমি যেটা চেঞ্জ হতে, ধ্বজার যে কাপড়টা চেঞ্জ হতে দেখেছো, সেটা যখন কেউ দেখছে মিনিমাম 10 থেকে 15 মিনিট, আরো বেশি, তো সেই সময় তখন কোনো পাখি যাবে না, এটা তো হতে পারে না। আমি আকাশে তাকিয়েছি 10 মিনিট, কোনো পাখিই নেই দিনের বেলা, এটা তো হতে পারে না। এটা কিন্তু মানে আছে, এটা কিছু কিছু জিনিসের কিন্তু যেগুলো বলে এটা মাহাত্ম্য আছে। যেমন পুরী মন্দিরের যেই জগন্নাথ দেবের যে তোমার ওই ইয়েটা চেঞ্জ করে, ওই কি বলে ব্রহ্ম পদার্থ যেটাকে বলে, যেটা পুরো অন্ধকার করে দেয় এরিয়াটাকে, এবং যে চেঞ্জ করে তার চোখ পুরো ফেট্টি বাঁধা থাকে, এবং তার হাতে যে যখন দেয় জিনিসটা বা নেয়, ওটা কিন্তু ব্যাঙের মতো লাফায়। এবার কি জিনিস ওটা আজ অব্দি কেউ জানে না। এবং একটা কলেবর যখন চেঞ্জ হয়, তখন একটা কলেবর থেকে আর একটা কলেবর। রূপম একটা কথা বলে, এবার আমাদের কি একটা কথা, এটা একটা বিষয় কথা ছিল না, তাইমারার ব্যাপারটা একটু বলো না। তাইমারা তোমার ওখানে নাকি মানে ওই জায়গাটাতে পার্টিকুলার, ওখানে টাইম চেঞ্জ হয়ে যায় ফোনের অটোমেটিক, মানে 1 বছর এগিয়ে যায়। এই জন্য নাকি ওখানকার স্কুলের যারা মানে টিচাররা আছে তারা কি ফোন আনে না, ওরা তোমার কেউ ওই কি বলে অনলাইনে তোমার যে প্রেজেন্ট সেটা করতে পারে না, বায়োমেট্রিক প্রেজেন্ট যেটাকে বলে। তোমার যেহেতু ওর 1 বছর সবসময় মানে এগিয়ে যায়, মানে অলওয়েজ ওখানে গেলেই তোমার মোবাইলে দেখবে যে তুমি 1 বছর এগিয়ে গেছো। মেবি ওটা কোনো একটা জোন হবে বা কোনো ডিমেনশনের
কিছু একটা আছে যার জন্য সায়েন্টিফিক্যালি বলা হয় নাকি ম্যাগনেটিক ওখানে একটা ফিল্ড আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আছে মানেই কিন্তু এনার্জি ভাইব্রেশন কিন্তু অন্যরকম। এবং এটা আছে তোমার ওই ইয়েতে ঝাড়খণ্ডে ওই পার্টিকুলার ওই এরিয়াটার ডেফিনেটলি কোনো ডিমেনশন বা কিছু একটা আছে যার জন্য এটা চেঞ্জ হচ্ছে। এবার ওর বাইরে গেলে আবার যেই কে সেই নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু শুধু ওইটুকু এরিয়া বা কোনো এনার্জি আছে, ভাইব্রেশন কিছু আছে যার জন্য ওই পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়। আর আমরা যে এটা ডাইমেনশন নিয়ে যখন কথা হচ্ছিল এবং আগের পডকাস্টে যারা আমি যখন দেখেছি বা দেখেছে যারা ওখানে একটা কথা হয়েছিল যে এটা টাইম লুপের মধ্যে আটকে যাওয়া। আমি কি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও কি একটা ডাইমেনশন? এটা ঠিক ডিমেনশন নয়, এটা একটা লুপে আটকে যায়, মানে ওই লুপটার বাইরে বেরোতে পারে না, মানে এই রিপিটেড কাজটা করে যাচ্ছে, মানে ওই সুইসাইড করছে, পড়ছে, উঠছে, আবার করছে, ওটা প্রথমত ওরা ওই লুপটাতে একটা লুপে আটকে যায়, কোনো ডিমেনশন নাই, জাস্ট ওই একটা মানে ইয়েতে আটকে যায় এবং ওটা থেকে ওরা মুক্তি চায় বলে ওটাকে বারবার করে দেখানোর চেষ্টা করে। ইভেন দেখবে কোনো হিল স্টেশন হোক বা কিছু, ওই একটা জায়গায় কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা রিপিটেড হচ্ছে, মানে ওখান থেকে যারা পাস করে তারাই দেখতে পাচ্ছে একটা মেয়ে কান্নাকাটি করছে, কাছে গেলে দেখছে নেই, বা এই যে আমরা একটা খুব বেরিয়েছিল, ওটা সত্যি ওই হেস্টিংস থেকে একটা লোক উঠতো, মানে লিফট চাইতো, সাম সার্জেন্ট তোমার ইয়ে হবে, ট্রাফিকের কেউ একজন হবে, রাত্রিবেলা ও হাত দেখাতো, উঠতো, বলতো আমি এই অবধি যাব, এই অবধি যেই আসতো পিছনে দেখছি লোকটা নেই। এরকম এই ঘটনাটা কিন্তু এবং প্রচার হয়েছিল আমাদের এই হেস্টিংসের কথা বলছি, কলকাতা। তারা হয়তো ওই লুপটাতে আটকে রয়েছে, ওঠে ওই অবধি যায় আবার ভ্যানিশ, আবার ওঠে ওই অবধি যায় আবার ভ্যানিশ। এটা হতে পারে না যে এই ধরনের গল্পগুলোকে মানুষকে ভয় পাওয়ানোর জন্য বানানো হয়? ভয় কেন পাওয়াবে? আননোয়িংলি হেস্টিংস থেকে একটা লোক উঠছে, এটা বানিয়ে মানে কার কি প্রফিট? আমার তো মনে হয় না। এই জিনিসটা ভিউজ আসছে, এটা হয়ে গেছে, এটা বহু আগের কথা বলছি আমি, তখন এইসব কিছু ছিলই না, ভিউ হওয়ার বা কিছু ছিলই না। তখন এসব ছিলই না, মানে ইউটিউব তো বাদই দাও, ফেসবুক, ইনস্টা কিচ্ছু ছিল না। আমি বহু আগের কথা বলছি, তখন হয়তো আমি জন্মেছি কিনা আমিও জানি না, মেবি হয়তো আমার জন্মের আগের ঘটনা। অন্যভাবে একটু ভেবে দেখি, যেটা হচ্ছে যে আমরা যখন কাজ করছি এই বিষয়গুলোকে নিয়ে, বারমুডা ট্রায়াঙ্গেল বা ডাইমেনশন নিয়ে, বা এই যে টাইমারা যে জায়গাগুলোকে নিয়ে, যখন রামের যুগ ছিল, কৃষ্ণের যুগ ছিল, সেই সময় কি হতো এগুলো? দেখো, কারণ আমরা যে ধরনের ঋষি মনীষীদের নিয়ে কথা বলছি, তারা কিন্তু সেই সময় থেকে দেখেছে। এরকমও ঋষি আছে যারা তোমার, মানে এরকম সাধক আছে যারা তোমার বহুবার রামায়ণ মহাভারত হতে দেখেছে। কাকভূষণডি বলতে গেলে, কাকভূষণডি বা আরো অনেক আছে যারা এই তোমার সেই কাকভূষণডি বাদেও দেখেছিল। ফোর্থ ডিমেনশনে যারা থাকে, মানে যে সাংগ্রিলা বা এইসব, তো বহু বহু জিনিস দেখেছে, মানে পৃথিবী ধ্বংস হবে সেটাও তারা জানে। তুমি একটা মুভি দেখেছো লুসি? ওটা প্লিজ দেখো, ওটাতে দেখিয়েছে তুমি স্কারলেট জনসন। হ্যাঁ, ওটা তোমার ব্রেনের আমরা একটা সাম পার্ট ইউজ করি, যদি 100% ব্রেনকে ইউজ করো তাহলে কি করা যেতে পারে। বাস্তব ওটা, যারা মুনি ঋষি মেবি তারা হয়তো করতে পারে, কারণ তারা তো সব মানে ত্রিকালদর্শী, তারা অতীতে ওরকম 100টা অতীতে গিয়ে দেখতে পারে, এই যে এই 4 ডিমেনশন, 5 ডিমেনশন, 6 ডিমেনশন যারা লেয়ারে থাকে, তারা এরকম দীর্ঘ অতীতে গিয়েও সব করতে পারে, আবার বর্তমানে ফিউচারে গিয়েও অনেক কিছু চেঞ্জ করতে পারে। আবার কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী আবার বলছে যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার একসঙ্গে চলছে, মানে আমরা যেটা করছি পডকাস্টটা, এটা পাস্টেও হয়েছে, মানে এখনো চলছে, এখন করছি, আবার ফিউচারেও চলছে, মানে এখনকার যে রিয়াকশনটা সেটা ফিউচারে হচ্ছে। এবার ধরো আমরা যদি কিছু চেঞ্জ করি নিজেদেরকে, প্রেজেন্টের কিছু একটা, সেটা কিন্তু ফিউচারে সেটা আবার চেঞ্জ, ওই অনুযায়ী চেঞ্জ হবে। তো এরকম মানে এই যে বললাম যে মানে ভাবনার বাইরে। আমরা টপিক থেকে বেরিয়ে গেলাম যে এটা আগে কি হতো। হ্যাঁ, ডেফিনেটলি হতো আগে, ছিল, মানে যেটা আছে সেটা ছিলই, বরাবরই ছিল। মাল্টিভার্স কিন্তু তখনও ছিল, এখনো, এরকম না যে নতুন করে সৃষ্টি হয়েছে হঠাৎ করে, এখন কথা হচ্ছে মানে এখন সৃষ্টি না, তখনও নিশ্চয়ই ছিল, ডেফিনেটলি ছিল। হঠাৎ করে কোনো কিছু সৃষ্টি হয়নি, দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে এবং এটা ছিল বহু আগে থেকে। রূপম, আজকে যে বিষয়টা আমরা কথা বললাম, ডাইমেনশন, তারপর টাইমারা, তারপর অনেক রকম বিষয়ে কথা বললাম, সেগুলোতে অনেক কিছু জানা গেল, মানে অনেক দর্শকের অনেক কিছু খুলে গেল ব্যাপারটা, যে ডাইমেনশন ব্যাপারটা কি হতে পারে। আমাদের এই যে বারমুডা বলো বা এই সাংগ্রিলা, জ্ঞানগঞ্জ, এটা কিন্তু অনেকেই জানে, বাট কি কি আছে কি কি নেই। লাস্ট একটা জিনিস জিজ্ঞেস করে আমাদের
শেষ করব, যেটা হচ্ছে এখানে অনেক মানুষরা যখন রিসার্চ করতে পারে না এলিয়েনদের নাম ঢুকিয়ে দেয়। সেটা তো দেখো, হ্যাঁ মানে এরকম তো আমি বলছি তুমি মানো কি? এলিয়েন তো ডেফিনেটলি আছে, সেটা তুমি মানি অবশ্যই। মানে লিওনার্দো দা ভিঞ্চির পেন্টিং এ স্পেসশিপ আছে, তার ওটা আসলো কোথা থেকে? এবং বহু লোকে ক্লেম করে, যেমন এই ভূত দেখার মতো, যারা দেখেছে মানে, যারা দেখেনি তারা মানে না। বাট আছে, ডেফিনেটলি আছে, এলিয়েন্স আছে। আমরা তো এই যে এত তোমার ইউনিভার্স আছে, তাদের কাছে আমরা যেরকম এলিয়েন, আমাদের কাছে ওরাও তো এলিয়েন, যারা ওখানে প্রাণ যারা আছে, যে প্রাণের সৃষ্টি। খালি ওরা ঘুরে যাচ্ছে, আমরা ঘুরে যেতে পারছি না, এটাই তফাৎ। তো কেকে পডকাস্ট কেমন লাগলো? আমরা অনেকই শেষের দিকে তো এখন চলে এসেছি একদম। তো কেকে পডকাস্ট অলওয়েজ হিট এবং অলওয়েজ ভালো। সিরিয়াসলি মানে কেকে পডকাস্ট বেশ সাবলীল, এবং এত কিছু আলোচনা হয় এবং এত মানে পুঙ্খানুপুঙ্খ জিনিস ডিসকাস করা হয়, যেটা হয়তো মানে দর্শকদের জন্য খুবই ভালো। অলওয়েজ কেকে পডকাস্ট দেখুন, সাবস্ক্রাইব করুন। আর কিছু বলার নেই আমার, আর মানে সবই বলে দিচ্ছ তুমি। তো শেষ তো হয়ে গেছে রূপম। তো শেষ করার আগে আপনাদের একটা কথা বলতে হয়, যদি কিছু বলার থাকে এবং যদি কিছু জানার থাকে, যদি আপনাদের কিছু বলার থাকে, নির্দ্বিধায় ডেসক্রিপশনে সব রকমের লিঙ্ক দেওয়া আছে। যদি রূপমের সাথে যোগাযোগ করতে চান, রূপম তুমি কি কি একটু হিলিং করো একটু বলে দাও। তাহলে হ্যাঁ, আমি হোলি ফায়ার রেকি মাস্টার টিচার, অ্যাঞ্জেল থেরাপিস্ট, ক্রিস্টাল হিলার, লামাফেরা হিলিং করি, প্রাণিক হিলার, রেমেডি স্পিরিচুয়ালস দিয়ে থাকি, পাস্ট লাইফ রিগ্রেশন করি, যেটা এখন ভীষণভাবেই দরকার, কারণ এখনকার লাইফে এত সমস্যা আমরা আলোচনা করলাম। হ্যাঁ, পাস্ট লাইফ, তো পাস্ট লাইফ রিগ্রেশন, এই সমস্ত কিছু ডিল করি আমি। মানে আপনাদের লাইফটা না একদম স্মুথ হয়ে যাবে যদি রূপমের সাথে আপনি যোগাযোগ করেন, ঠিক আছে? সো আপনাদের তো বলেই দিয়েছি, যদি যোগাযোগ করতে চান, কোনো কিছু বিষয়ে কথা বলতে চান, তো জাস্ট কানেক্ট করতে চান, জাস্ট আমাদের সাথে যেভাবে হোক। সো আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, ক্যামেরার ওই পারে কিংসুক সেন, আর আমাদের গেস্ট রূপম গুপ্ত। থ্যাংক ইউ রূপম। মোস্ট ওয়েলকাম।